ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, নিহত হওয়ার সম্ভাবনা। অপারেশন চলছে। ওসমান হাদির মতোই অবস্থা, কিন্তু ওসমান হাদির মতো এত হেভিওয়েট না হওয়ার কারণে মুহূর্তের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়নি। সাদিক ক্যামেরা বা বড় বড় ফিগাররা ফেসবুক পোস্ট না দেওয়ার কারণে ওইরকম তোলপাড় সৃষ্টি হয়নি, কিন্তু ঘটনা কিন্তু সেম। গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, মাথায় গুলি লেগেছে, মাথার উপর আঘাত করে পরিকল্পিতভাবে পিটিয়ে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। কারা করেছে? রাষ্ট্র করেছে, সরকার করেছে, সরকারি বাহিনী করেছে, সেনাবাহিনী, পুলিশ, এরা করেছে। এর আগে রাতে ঘেরাও দেওয়া হয়েছিল তাদেরকে। অপরাধ কি? অপরাধ একটাই, তার ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন চায়। কারণ পুলিশ যে হাবিজাবি চার্জশিট দিচ্ছে এগুলো ভুয়া। জাতিসংঘের অধীনে তদন্ত চায় যে কারা এই ঘটনা ঘটিয়েছে। সরকার, রাষ্ট্রের একটা অংশ জড়িত, যেটা প্রকাশ করার সাহস ইউনূসের নাই। এখন আব্দুল্লাহ জাবের থেকে শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে গুলিবিদ্ধ হলো, এর কনসিকুয়েন্স কি? হিসাব একটাই, এটা নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার উপক্রম। কিন্তু আমরা সতর্ক করছি, নির্বাচন স্থগিত করা যাবে না। অ্যাট দি সেম টাইম শরীফ ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। কোনো একটা ছাড় দেওয়া যাবে না, নির্বাচন টাইমলি হতে হবে। তবে রাকসু ভিপি মারাত্মকভাবে আহত, রক্তাক্ত। শরীফ ওসমান হাদির স্ত্রীকে অপমান, লাঞ্ছিত করা হয়েছে। যে শরীফ ওসমান হাদির স্ত্রীকে কেউ দেখে নাই, তিনিও বাধ্য হয়েছেন এখন রাজপথে নামতে। ডাকসু নেত্রী ঝুমা, ইনকিলাব মঞ্চের নেত্রী, তাকে আওয়ামী স্টাইলে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, শারীরিকভাবে আঘাত করা হয়েছে। এখন এরকম হেভিওয়েট ফিগার জুলাই যোদ্ধাদের নির্বাচনের কয়েকদিন আগে পিটিয়ে গুলিবিদ্ধ করে, আল্লাহ না করুক কেউ যদি শহীদ হয়, শহীদ করে বাংলাদেশে নির্বাচন করবে, ইজ ইট পসিবল? ইনকিলাব মঞ্চ অলরেডি বলেছে যে সবাই রাজু ভাস্কর্যে আসেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি দিয়েছে। এখন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যদি ইনকিলাব মঞ্চের সাথে সংহতি প্রদর্শন করে, রাজপথে নেমে আসে, যদি বলে যে ওসমান হাদি হত্যার কারা করেছে, ডিজিএফআই না কে জড়িত, কোন উপদেষ্টা, না তারেক জিয়া জড়িত, না কি, 4 জন উপদেষ্টার গোপন মাল জামাতের হাতে, এগুলো ফাঁস করে দিলে তখন বুঝবেন খেলা কাকে বলে। এখন ওসমান হাদিকে হত্যা কারা করেছে, সরকারের কোন উপদেষ্টা জড়িত, এটা স্পষ্ট যে আওয়ামী লীগ বা সাধারণ কোন শুটাররা তাকে খুন করে নাই। ওখানে আওয়ামীপন্থী শুটারকে ব্যবহার করা হয়েছে। সে কোথায়, ওটা ওই রাষ্ট্রের একাংশের সহযোগিতায় পালাতে পেরেছে। কিন্তু এমন কেউ জড়িত এখানে, অ্যাজ ইট ইজ সাগররুনি হত্যাকাণ্ড, যার নাম ইউনূস সরকারও নিতে পারে না, হাসিনাও পারেনি, এমন কে হতে পারে হত্যার সাথে জড়িত, যার নাম ইউনূসও নিতে পারে না, হাসিনাও পারেনি? কয়েকশো বার চার্জশিট দেওয়ার ডেট পাল্টে গিয়েছে, কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের মামলার চার্জশিট দেওয়া যায়নি। আর এখানে ওসমান হাদির এটা একটা নাটক করার চেষ্টা করা হয়েছিল, কয়েকজন লোককে অভিযুক্ত করে একটা দেওয়া হয়েছিল, কিন্তু এইসব চার্জশিট জাতি খায়নি, মামলার বাদী গ্রহণ করেনি। এখন জাতিসংঘের অধীনে তারা তদন্ত চাচ্ছে, এর মানে আসল কালপ্রিটকে বের করতে হবে। কিন্তু সরকার বিষয়টা ডিল করতে যে ভুল করেছে, সরাসরি গুলির মতো সাউন্ড গ্রেনেড এবং যেভাবে গুলিবিদ্ধ হয়েছে, তাতে কেউ একজন নিহত হলে আমার মনে হয় না যে নির্বাচন হওয়ার পরিস্থিতি থাকবে। জামাত নেতাকে হত্যা করে পার পেয়েছেন, কিন্তু ইনকিলাব মঞ্চের কাউকে হত্যা করে পার পাবে না। পরিস্থিতি সামাল না দিয়ে, সবকিছু স্বাভাবিক না করে নির্বাচন করতে পারবে বলে মনে হচ্ছে না। অতএব আমরা সন্দেহ সংশয়ের মধ্যে আছি, উদ্বেগজনক সময় পার করছি। দর্শক এখানে দেখেন, রিয়াদুল ইসলাম যুবা নামের একজন ইনকিলাব মঞ্চের কর্মী, তার মোবাইল পুলিশ নিয়ে গেছে এবং এখানে ওরা সন্দেহ করছে যে এই মোবাইল ফোন নিয়ে আর এক অঘটন ঘটাতে পারে, ব্ল্যাকমেইলিং এর ঘটনা ঘটতে পারে। এবং দেখবেন যে কচুকাতি সাংবাদিকের দিকে নজর রাখবেন, কারণ এই যে পুরো ঘটনা, এগুলোর মাস্টার মাইন্ড, এগুলো স্ক্রিপ্টের বিহাইন্ড দ্য সিনে আছে কচুকাত, ডিজিএফআই। এই জন্য দেখবেন সেই কচুকাতি সাংবাদিক জুলকারনাইন সাহেবের বিভিন্ন ফেসবুক পোস্ট সামনে আসছে, গোপন বিভিন্ন বিষয় বাজারে ছেড়ে দিচ্ছে।
পরিস্থিতি ধামাচাপা দেওয়ার জন্য, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দর্শক, এই রিয়াজ ছেলেটার মাথায় ও পিঠে প্রচন্ড আঘাত করা হয়েছে, কয়েকবার বমি করেছে, কান ঝিনঝিন করছে। আপনি চিন্তা করছেন, ইনকিলাব মঞ্চ ওসমান হাদিকে যে রেসপেক্ট দেখিয়েছে ইউনূস সরকার, সেই ওসমান হাদির হত্যার বিচারে দাবি করার কারণে তাদেরকে এই অবস্থা করা হচ্ছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর মানে একটা বিরাট গোষ্ঠী পেছন থেকে কলকাঠি নাড়ছে এবং এরকম একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন বানচাল করা যায়। 111 ঘটানোর ষড়যন্ত্র। কিন্তু না, আমাদের কথা ক্লিয়ার, নির্বাচন, সংসদ নির্বাচন হোক বা না হোক, গণভোট হতেই হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, সংসদ নির্বাচন হতে হবে, তবে সুষ্ঠু হতে হবে। এবং সংসদ নির্বাচন বা এগুলো যদি না হয়, 111 বা আর্মি কিছু একটা করবে, অসম্ভব। ক্যান্টনমেন্টে ইট থাকবে না একটাও, ট্যাঙ্কের নাট বল্টু থাকবে না, হিসাব ক্লিয়ার। তো দর্শক, জাতীয় নির্বাচন না হলে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে হবে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে। জাতিকে নির্বাচনমুখী রাখতে হবে, উল্টা পাল্টা কিছু হবে না। তবে এগুলো আশঙ্কার কথা। আমরা চাই, বিশ্বাস করি যে ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের উপর, এর সমাধান একটাই, ওসমান হাদি হত্যার রহস্য উদ্ঘাটন করা এবং কয়েকদিনের মধ্যে ইউনূস যেন ঝুঁকি নিয়ে সব ফাঁস করে দেয়। এই জাতি ইউনূসকে রক্ষা করবে এবং টাইমলি নির্বাচন হতে হবে। তবে পরিস্থিতি কিন্তু ভিন্ন দিকে মোড় নিচ্ছে, অশনি সংকেত। দর্শক, ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা আপনারা নিশ্চয়ই এরই মাঝে জানেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং রাকসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার ইতিমধ্যেই বেশ পরিচিত মুখ এবং তারা আহত হয়েছে। জাবেরের পায়ে একাধিক রাবার বুলেট লেগেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ তথ্য দেখলাম এরকম যে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সালাউদ্দিন আম্মারকে আহত করা হয়েছে, তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সেই ছবিগুলো আমাদের কাছে থাকলেও সেই ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাতে চাই না, কারণ ইউটিউবের সেন্সিটিভিটির কারণে সেই ছবিগুলো ইউটিউবের কাছে আপত্তিকর ছবি হতে পারে, সেই কারণেই সেই ব্যাপারে আমরা যেতে চাই না। কিন্তু ইতিমধ্যেই আপনারা ব্যাপারগুলো জানেন। যে ব্যাপারগুলো আমরা হয়তো জানি না কিংবা ভাবতে পারছি না, সেই ব্যাপারগুলো নিয়েই বরং আমাদের আলোচনায় যাওয়াটা উচিত। এই যে ঘটনা ঘটল, সকালে এক দফা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হলো, জলকামান মারা হলো, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সব কিছু হলো। পুলিশের রমনা অঞ্চলের ডিসি মাসুদ সহ অনেক পুলিশ সদস্য, অনেক আন্দোলনকারী আহত হলেন। এই ঘটনার পরে ইনকিলাব মঞ্চের আবারও আজকে যমুনা অভিমুখে কেন পুলিশের ব্যারিকেড ভেঙে তাদেরকে যেতে হলো? আন্দোলন করার কি আর কোনো জায়গা নেই? যমুনার মতো এই মুহূর্তে দেশের সব থেকে যে সেন্সিটিভ জায়গা, সব থেকে সিকিউরড এলাকা, বাংলাদেশে এই মুহূর্তে তো সিকিউরড এলাকা 3টা হওয়ার কথা। সেটা হচ্ছে যে বঙ্গভবন, যমুনা, আর একটা হচ্ছে ক্যান্টনমেন্ট, সেনানিবাস। এই 3টা সিকিউরিটি এলাকার একটাকে বেছে নেওয়া কেন? আন্দোলন করতে হলে যমুনার সামনে কেন যেতে হবে? এই ব্যাপারগুলো সবার মাথায় এভাবে কেন কাজ করছে? এক দফা সংঘর্ষ হলো, সেই সংঘর্ষে তারাও একবার আক্রান্ত হলো, আবারও কেন নতুন করে তাদেরকে যেতে হবে? তাদের কাছে কি বিকল্প ছিল না কিনা? তারা শাহবাগে আন্দোলন করতে পারতো কিনা? তারা ব্যারিকেড না ভেঙে শান্তিপূর্ণ আন্দোলনের দিকে যেতে পারতো কিনা? সরকার এরই মাঝে বলেছে তাদের দাবি অনুযায়ী জাতিসংঘের প্রতি আহ্বান জানানোর কথা সরকার জানিয়েছে, যে জাতিসংঘের তত্ত্বাবধানে যেন ওসমান হাদির যে ঘটনা, সেই ঘটনার তদন্ত হয়, সেই ব্যাপারে সরকার আগ্রহী, এরকম সরকার জানিয়েছে। জানানোর পরেও কেন এত এগ্রেসিভ হতে হলো? তাদের কাছে কোনো মেসেজ এসেছিল কিনা যে সরকার এটা মানবে না? কেন তারা সরকারকে সন্দেহের চোখে দেখছে? কেন তারা ভাবছে যে সরকার এই বিচারের ব্যাপারে তারা মনোযোগী না কিংবা আগ্রহী না? এই ভাবনাটা তাদের মধ্যে কেন কাজ করছে? অনেকগুলো প্রশ্ন সামনে এসে যায়। আমরা দেখলাম ঢাকা মেডিকেলে বহু আহত হয়ে ভর্তি হচ্ছেন,
আলোচিত ডাকসু নেত্রী জুমা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের, সালাউদ্দিন আম্মার, আলোচিত মানে চাঁদাবাজির কাণ্ডে গ্রেপ্তার হওয়া, তারপরে নাটকীয়ভাবে জামিন পাওয়া, সুরভির ওপরে লাঠিচার্জ করার ব্যাপারগুলো আমরা বিভিন্ন ভিডিও চিত্র ছড়িয়ে পড়তে দেখেছি। এবং যে সকল ভিডিও চিত্র এবং স্টিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এখন পর্যন্ত ছড়িয়ে পড়ছে, তাতে এটুকু মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে এই মেসেজটুকু চলে গেছে যে পরিস্থিতি স্বাভাবিক নেই, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমরা দেখেছি হাসপাতালে ছুটে গেছেন জামাতের জয়েন্ট সেক্রেটারি, যিনি জামাতের এই নির্বাচনকালীন সময়ে মুখপাত্রের মিডিয়া মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি ছুটে গেছেন, ছুটে গিয়ে এই ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়, সবারই আন্দোলন করার মৌলিক অধিকার রয়েছে, এই ব্যাপারগুলো তিনি বলেছেন। এটার সঙ্গে কি নির্বাচনের আদৌ কোনো সম্পর্ক আছে? নির্বাচনের মাত্র 5 দিন আগে এই ঘটনা কেন ঘটানো হচ্ছে? সরকারি কর্মকর্তা কর্মচারীরাই বা এতটা মানে এগ্রেসিভ হলো কেন? ইনকিলাব মঞ্চই বা এতটা এগ্রেসিভ হলো কেন? এই ব্যাপারগুলোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিনা, এই আলোচনাই এখন চতুর্দিকে। এবং বিএনপির পক্ষ থেকে বিভিন্ন রকমের আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এই ঘটনাগুলো নির্বাচন বানচালের একটা চেষ্টা। আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের সঙ্গে এই সংঘর্ষের ঘটনায় আবার নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে গেলেন। সেখানে অবশ্য খারাপ কিছু হয়নি, এটা একটা ভালো দিক যে সেখানে খারাপ কিছু হয়নি। কিন্তু ব্যাপারগুলো কি ইঙ্গিত দেয়? এই ব্যাপারগুলো আমরা ইনকিলাব মঞ্চের তরফ থেকে খবর পেয়েছি যে তারা সন্ধ্যার পরে কোনো একটা সময় আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করবে, সাংবাদিক সম্মেলন করে তাদের আরও কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবে। ইতিমধ্যেই সুর উঠেছে এক দফা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন থেকে, আর এক দফা ইনকিলাব মঞ্চের এই পুলিশের সঙ্গে 2 গ্রুপের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে একটা সুর উঠেছে, কিসের নির্বাচন আগে বিচার চাই, কিসের নির্বাচন আগে পে স্কেল চাই, এই ব্যাপারগুলো, এই সুরগুলো উঠেছে। তার মানে নির্বাচন কেন্দ্রিক একটা যোগাযোগ এই ঘটনাগুলোর সঙ্গে আছে, এটা অনেকেই বলার চেষ্টা করছেন। এই ঘটনা যখন বলার চেষ্টা করছেন অনেকে, তখন আমরা দেখছি যে একটা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ মানে প্রাসঙ্গিক আলোচনা তৈরি করেছে, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলেছেন। গতকালকে তিনি বলেছেন, কালবেলার এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলেছেন আরও দুঃসময় আসতে পারে। অর্থাৎ গতকালকেই তিনি ইঙ্গিত করলেন আরও দুঃসময় আসতে পারে, যদিও আজকের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার সঙ্গে তার ওই বক্তব্যের প্রাসঙ্গিক মিল আছে কিনা সেই ব্যাপারে সন্দেহ থাকতে পারে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার যে আশঙ্কা যে আরও দুঃসময় আসতে পারে, সেটাকে যদি আমি রাজনৈতিকভাবে মানে বিবেচনা করি, তিনি যে অ্যাঙ্গেলে বলেছেন সেই অ্যাঙ্গেল হয়তো ভিন্ন অ্যাঙ্গেল, কিন্তু রাজনৈতিকভাবে যদি বিবেচনা করি তাহলে কি আমরা আরও বেশি দুঃসময়ের দিকে এগিয়ে যাচ্ছি? এটা যেমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা দেখছি যে ডিএমপি থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ইনকিলাব মঞ্চের ওপরে কোনো ধরনের কোনো মানে সহিংস আচরণ পুলিশের পক্ষ থেকে করা হয়নি। তারা কি বলছে দেখুন, বাংলা ট্রিবিউনের শিরোনামটা, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র গুলি ব্যবহার করেনি পুলিশ। যখন আলোচনা ছড়িয়ে পড়েছে যে জাবের গুলিবিদ্ধ হয়েছে, সালাউদ্দিন আম্মারকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, জুমাকে মাটিতে ফেলে বুট দিয়ে খোঁচা হয়েছে, সালাউদ্দিন আম্মারকে মাটিতে ফেলে বুট দিয়ে খোঁচা হয়েছে, এরকম আলোচনা যখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তখন কিন্তু ডিএমপি থেকে বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সহিংস কার্যক্রম পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়নি। তারা যেটা বলছে সেটা হচ্ছে যে যমুনা ও আশেপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ। সন্ধ্যায় একটু আগে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী
পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এখানে বিভিন্ন গোষ্ঠী বলা হয়েছে, আমরা বিভিন্ন গোষ্ঠী বলতে দুইটা গোষ্ঠীকেই দেখছি, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ইনকিলাব মঞ্চ। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অর্থাৎ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ব্যবহার করেছে পুলিশ, এটা স্বীকার করা হয়েছে, কিন্তু গুলি ছোড়ার কথা অস্বীকার করা হয়েছে। তাহলে জাবের গুলিবিদ্ধ হলো কিভাবে, সেই প্রশ্ন আসে। সেই প্রশ্ন যখন আসে তখন আবারও পুলিশকে বিতর্কিত করার ব্যাপার সামনে আসছে কিনা, নাকি পুলিশ বিতর্কিত হওয়ার মতো কাজ করছে। শেখ হাসিনার সময়ে, আওয়ামী লীগের সময়ে যে বিতর্কের মুখে পুলিশ পড়েছিল, আবারও পুলিশ নতুন বিতর্কের মুখে পড়ছে কিনা।